আসলে বাংলাদেশ কোন পথ বেছে নেবে? ভারতের সাথে যুদ্ধে জড়াবে নাকি শান্তি? সম্ভবত জানেন গত পরশুদিন একটা হিন্দু ছেলেকে নবীর অবমাননা করার অপরাধে তাকে মেরে জীবন্ত পুড়িয়ে দিয়েছিল। এবং আবার শুক্রবার রাতে চট্টগ্রামে সরাসরি কিছু মৌলবাদী গোষ্ঠী ইন্ডিয়ান এম্বাসি হাইকমিশনে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, একটা ভিডিও আছে অনেক। আবার ওদেরকে বাঁচানোর জন্য ওই ছেলেগুলোকে ৩টার সময় ধরে নিয়ে গিয়ে যখন কিছু ছেলেকে ধরা হয়, ওদের বাঁচানোর জন্য লালখান বাজার মাদ্রাসার মুফতি সাহেব গিয়েছে ওদেরকে ছাড়িয়ে আনার জন্য। এবং দিল্লির হাইকমিশন যে ঢাকা আছে সেটাতে 5টা ব্যারিকেড ভেঙেও ঢুকে গিয়েছিল আমাদের দেশের লোকজন, মৌলবাদীরা। তাহলে আজকে ওরা যদি ওখানে যে মিছিল করে, এইটাতে যেই উপদেষ্টা প্রশ্ন করছে যে কিভাবে গেল, তাহলে তাকে কি পাল্টা প্রশ্ন করবে না যে তোমার দেশে কিভাবে হইল এই কাহিনী? যদি পুরো বিষয়টা একটু ভেঙে বলেন যে আসলে কূটনীতিটা কিভাবে চলে। ধন্যবাদ ভাই, খুবই চমৎকার এবং খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন আসলে এটা, যে আসলে কূটনীতি কিভাবে চলছে। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো কিছুই তো আসলে নিয়ম মেনে চলছে না। বিশেষ করে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে একটা অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট শাসন করছে, সেই অনুসারে শুধুমাত্র কূটনীতি কেন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোনো কিছুই তো আসলে সেভাবে চলছে না। তো একই কারণে আমাদের কূটনৈতিক গতিপথ কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু খুবই মানে সারপ্রাইজিং ব্যাপার, এবং সেটা খুব ভালো দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না। এখন আপনি যদি বাংলাদেশের এমবিসির সামনে যারা জড়ো হয়েছে সেই প্রেক্ষাপটটা যদি বলেন, অবশ্যই ভিয়েনা কনভেনশন অনুসারে যে কোনো দেশের দূতাবাস বলেন বা হাই কমিশন বলেন, তাদের নিরাপত্তা দেওয়া হোস্ট কান্ট্রির দায়িত্ব, এবং সেটা বিশ্বের সকল দেশই এই রীতি পালিত হয়। এতে কোনো ধরনের কোনো শৈথিল্য দেখানোর বা লেথার্জিক মনোভাব দেখানোর কোনো সুযোগ নাই, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখন বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রেক্ষিতে যে জিনিসগুলো হচ্ছে, আজকে যেমন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আপনার যারা ওইখানে উনি যেভাবে কোট করেছেন যে হিন্দুত্ববাদী যারা প্রতিবাদ জানাতে গিয়েছে সেখানে ভারত কিভাবে অ্যালাউ করলো। আপনি যে প্রসঙ্গটা প্রাসঙ্গিক ক্রমে বলেছেন, সম্ভবত এই জিনিসগুলো সামনে আসবে যে এই কিছুদিন আগে আমরা দেখলাম যে ধরেন বাংলাদেশের চট্টগ্রামে আপনার ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসে সরাসরি আক্রমণ করা হয়েছে, আক্রমণ ঢিল ছোড়া হয়েছে, সেটার ভিডিও ফুটেজ রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তো শুধুমাত্র বাংলাদেশে না, অ্যাক্রস দ্য বর্ডার সব জায়গায় মানুষজন দেখতে পাচ্ছে। একইভাবে খুলনাতে এরকম একটা আক্রমণের সম্ভাবনা তৈরি করা হয়েছে। তার আগে আমরা দেখতে পেয়েছি আপনার বারিধারার যে ভারতীয় হাইকমিশন, যেটা ঢাকাস্থ যেটা মূল হাইকমিশন, সেখানেও সেটাকে ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। তারপরের দিন সেটা সামনে রাস্তায় মানে একদম গুটিগত খুবই সিলেক্টিভ লোকজন যারা এই মৌলবাদী বা উগ্রপন্থী যে গোষ্ঠী, তারা নামাজ পড়েছে। তো এই যে এই বিষয়গুলা ধরেন যে আপনি যখন কারো দিকে ঢিল ছুড়বেন, তাইলে তখন আপনার নিজের বিবেচনায় রাখা উচিত যে আপনি আসলে কিভাবে অ্যাক্ট করছেন, আপনার প্রতিক্রিয়াটা কি। এখনো কিন্তু এই খুলনা চট্টগ্রাম হাইকমিশনে যে আক্রমণ হয়েছে সেটার ব্যাপারে ভারত কিন্তু কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি দেয় নাই। নিশ্চয়ই তারা তাদের সিকিউরিটি অ্যানালাইসিস করছে, তাদের মতো করে ভাবছে। কিন্তু বাংলাদেশকে কিন্তু এখনো এটার ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো ধরনের রিটেলিয়েশন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। আপনি যে জিনিসটা বলেন, অথচ সেখানে আপনার দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনের সামনে প্রতিবাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ অবস্থান জানিয়েছে। এখন দেখেন, কূটনৈতিক ডিপ্লোমেটিক রিলেশনটা পুরোটাই রিসিপ্রোকাল। আপনি যে ধরনের অ্যাক্ট করবেন, যে ধরনের ট্রিট করবেন, আপনি আপনার কাউন্টার পার্ট থেকে সেই একই রকমের ট্রিটমেন্ট পাবেন। সেটাই হয়। আপনি জেনে থাকবেন যে কখনো কোনো দেশ থেকে একজন কূটনীতিক প্রত্যাহার করা হলে একদম সাথে সাথেই অন্য কান্ট্রি আরেকজন কূটনীতিককে প্রত্যাহার করে নেয়। 3জনকে যদি বহিষ্কার করা হয়, অপর কান্ট্রি 3জনকে বহিষ্কার করে, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো আমরা যদি গত 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের যে রিলেশনের যে ব্যাপারটা আছে সেটা যদি একটু এটার দিকে খেয়াল করি, যে বাংলাদেশের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সময়ে ভারতের সার্বভৌমত্বকে আক্রমণ করে হুমকি দেওয়া হয়েছে। সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সেটা শুরু হয়েছে 5ই আগস্টের পূর্বেই। এমনকি ডক্টর ইউনূস ক্ষমতা দখলের আগে উনি ফ্রান্সে যখন ছিলেন, সেখান থেকেই কিন্তু ভারতের 7 সিস্টার্স এর ব্যাপারে উনি একটা হুমকি দেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে 7 সিস্টার অক্ষত থাকবে না। এবং সেই একটা বক্তব্য যে কোনো বিচ্ছিন্ন বক্তব্য ছিল না,
তার উদাহরণ কিন্তু আমরা পরবর্তীতে গত প্রায় 17 মাস ধরে প্রতিনিয়ত দেখে আসছি। আপনি যদি একটু স্পেসিফিক্যালি উদাহরণ দিয়ে বলি, ডক্টর ইউনূস আপনার চীন সফরে গিয়ে চীনের প্রধানমন্ত্রীকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন হচ্ছে বা ভারতের সেভেন সিস্টারে ব্যবসা সম্প্রসারণ করার জন্য, নিজেকে সেখানে বঙ্গোপসাগর হচ্ছে একক গার্ডিয়ান দাবি করেছেন। এইরকম বক্তব্য বিবৃতি কিন্তু সম্পূর্ণরূপেই হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। আপনার পারস্পরিক দুইটা কান্ট্রি বা প্রতিবেশী কান্ট্রি বলি বা যে কোনো কান্ট্রি বলি, তাদের মাঝে ডিপ্লোম্যাটিক যে কোনো হ্যাসেল টানাপোড়েন হতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেটাও কিভাবে হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করতে হয় তার একটা হচ্ছে সুনির্দিষ্ট গাইডলাইন আছে। কিন্তু আপনি যখন কোনো দেশের সার্বভৌমত্ব নিয়ে আপনার হচ্ছে প্রসঙ্গ হুমকি দিবেন, কথা বলবেন, সেটা কিন্তু তখন আর হচ্ছে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক আলোচনার পর্যায়ে বিষয়টা থাকে না, সেটা হচ্ছে একদম মানে কাট অফ পজিশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বক্তব্য কিন্তু প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, তথাপি ভারতের তরফ থেকে কিন্তু আমরা স্ট্রং কোনো ধরনের রিটালিয়েশন দেখতে পাই না। এটা গেল হচ্ছে সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে যে বক্তব্য। আর এরপরে যদি হচ্ছে আমরা পলিটিক্যাল স্ট্রাকচার গুলোতে দেখি, তাইলে তো এই ধরনের বক্তব্য বিবৃতি প্রতিনিয়ত হচ্ছে। এবং যে ভাষায় বক্তব্য বিবৃতি হচ্ছে যে আপনার ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত, হাসনাত এই কথা বলেছে। আপনার সেভেন সিস্টার্স কে ব্যাপারে শুধুমাত্র হচ্ছে সেভেন সিস্টার্স কে বিচ্ছিন্ন করা না, বরং বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করে, হ্যাঁ, সেভেন সিস্টার কে আপনার হচ্ছে ভারত থেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে হচ্ছে হুমকি দেওয়া হয়েছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ডক্টর ইউনূস যখন লাস্ট বার আপনার জাতিসংঘের সম্মেলনে অধিবেশনে গেলেন, সেখানে উনি হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গিয়েছিলেন। সেখানে জামাতের যে আপনার প্রতিনিধি গিয়েছিল তাহের, সে সেখানে এক সমাবেশে বলেছে যে তাদের দলীয় প্রায় 50 লাখ লোক আপনার হচ্ছে ভারত আক্রমণের জন্য প্রস্তুত, তারা গাজিয়াতুল হিন্দ বাস্তবায়ন করতে চায়। তো এই বক্তব্যগুলোকে কিন্তু হচ্ছে কোনো ধরনের বিচ্ছিন্ন বক্তব্য বলার সুযোগ নাই। এই কারণে তাহের সেখানে গিয়েছিলেন ডক্টর ইউনূসের গেস্ট হিসাবে, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি হিসাবে গিয়েছেন। তো এই ধরনের বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের সরকারের জায়গা থেকে কিন্তু কোনো ধরনের আপনার প্রতিবাদ বলেন, এটাকে কন্ডেম করা বলেন, বা এটা একটা ব্যাখ্যা দেওয়া বলেন, সেটা করে না। এবং ভারতও হচ্ছে এই বিষয়গুলো আসলে ব্যাখ্যা চায় না। ভারতও কিন্তু আপনার, আমার কাছে যে জিনিসটা মনে হয় কিছুটা হচ্ছে আপনার ইগনোরেন্স পর্যায়ে আপনার হচ্ছে দেখিয়ে গিয়েছে যে এইগুলা যেন বক্তব্য বিবৃতির মাঝেই সীমাবদ্ধ থাকে, তারা এটাতে আর ফার্দার কোনো ধরনের এঙ্গেজমেন্টে যায় নাই। আর গতকালকে ভারতে আপনার যে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে আপনার প্রতিবাদটা হয়েছে, এই প্রতিবাদটা কিন্তু খুব সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে, সেটা কিন্তু সার্বভৌমত্ব বা এই ধরনের কোনো ইস্যু নিয়ে না। আপনি যে জিনিসটা বললেন যে ভালো কাতে দৃশ্যমানই একদম হচ্ছে অন ক্যামেরা একজন সনাতন ধর্মাবলম্বী একজন দীপচন্দ্র দাস, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে, এবং এই গত 2 দিন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও এই ধরনের বক্তব্য এসেছে যে উনি ধর্ম অবলম্বন মানে ধর্মকে আপনার হচ্ছে অপমানসূচক কোনো ধরনের বক্তব্য বিবৃতি দেয় না। এই ছেলেটা একটা হচ্ছে বাটন ফোন চালাইতো, তো এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তাকে আপনার হচ্ছে নির্মম ভাবে প্রহার করে এবং দেন বলা যেতে পারে যে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। এবং এটাও যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে এক বিষয় ছিল। আপনি চিটাঙে রাউজানে হয়েছে, ঝিনাইদহতে হয়েছে, গোপাল বিশ্বাস নামে একজনকে হচ্ছে আপনার একজন রিক্সা চালক, যার হাতে হচ্ছে আপনার লাল সুতা পরা ছিল, যেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন স্ট্রাকচারে পড়ে থাকে। সেটার জন্য আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে তাকে এজেন্ট বলে তাকে নির্মম ভাবে প্রহার করা হয়েছে। পুলিশ যখন হচ্ছে তাকে নিয়ে যাচ্ছিল, ওই রিক্সা চালকটা বলছিল যে আমার রিক্সাটা একটু দেখেন। মানে কতটুকু অসহায় আপনি চিন্তা করেন, রিক্সাটা চিন্তা করেন, পুলিশ যে সদস্য ছিল সে বলতেছিল জীবন বাঁচে না, তুমি আসো রিক্সা নিয়া। তো বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা তো আসলেই গত 5 আগস্টের পর থেকে একটা ভীতিকর পরিস্থিতির মাঝে আছেন। এই অবস্থায় আপনার ভারতের যারা হচ্ছে এই সনাতন ধর্মাবলম্বীরা আছে তাদের পক্ষ থেকে এই ধরনের রিটালিয়েশন আসা স্বাভাবিক। কিন্তু আমি আবারও বলবো, ভিয়েনা কনভেনশন অনুসারে যে কোনো দেশের কূটনৈতিক দূতাবাস বা আপনার হাই কমিশনকে নিরাপত্তা দেওয়া হোস্ট কান্ট্রির দায়িত্ব, এবং ভারত সেই দায়িত্ব দিবে বলে হচ্ছে আমরা আশাবাদ ব্যক্ত করি। একই সাথে বাংলাদেশের তরফ থেকে যে বিগত 17 মাস ধরে যে ধরনের হচ্ছে কটূক্তি হুমকি করা হয়েছে, এগুলো বাংলাদেশ ভারতের রিলেশনশিপকে লম্বা মেয়াদে আসলে ক্ষতিগ্রস্ত করবে, এবং পরবর্তী যে কোনো স্ট্রাকচার সময়ের জন্য আসলে হচ্ছে আমরা এটাকে সাফার করতে হবে। কারণ অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন যে আপনি ইউ ক্যান নেভার চেঞ্জ ইউর নেইবার, মানে বাংলাদেশকে আপনার হচ্ছে এখান থেকে তুলে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ নাই, ভারতকেও তুলে নিয়ে যাওয়ার সুযোগ নাই। তো আমাদের 3 দিকে হচ্ছে ভারত, এবং একদিকে বঙ্গোপসাগর। সো ভারতের সাথে হচ্ছে সম্পর্ককে রিটালিয়েট নষ্ট তারাই করতে চায় যারা বৃহৎ অংশে বাংলাদেশের আপনার হচ্ছে বাংলাদেশের মানুষের কল্যাণ চায়, এটা মনে করার কোনো কারণ নাই।
কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে হচ্ছে সহায়তা প্রদানকারী দেশ। আমাদের শুধুমাত্র মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ না, বাংলাদেশের 1 কোটি মানুষ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় কোলাবোরেটরদের আগ্রাসনের বিপরীতে জীবন বাঁচাতে হচ্ছে ভারতে গিয়েছিল, তাদেরকে হচ্ছে ভারত আশ্রয় দিয়েছে 9 মাস। তো এইরকম একটা হচ্ছে আপনার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ একটা দেশের সাথে কোনো গোষ্ঠী যখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান করে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করে, সেটা কিন্তু লম্বা মেয়াদে দেশের মানুষজনকে হচ্ছে সাফার করানোর একটা পায়তারা, এবং মূল যে কাজ তাদের সেটা না করে বরঞ্চ দৃষ্টিকে অন্যদিকে হচ্ছে সরিয়ে নেওয়ার লক্ষ্যে এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ পলাশ ভাই, আপনার কথার মাঝে আমি আসলে 2টা প্রশ্ন এখন আমার আছে। এক, আপনি যেহেতু একজন এনএসআই এর কর্মকর্তা ছিলেন, আমি বাদ দিলাম আপনি কর্মকর্তা, আমি মনে করি আপনি একজন এনএসআই নর্মাল সৈনিক, দুঃখ নাই। পুলিশ, বিডিআর, আর্মি, এনএসআই, ডিজিএফআই যাই বলেন সবাই আপনারা তো একটা সুশিক্ষিত প্রশিক্ষিত বাহিনী, ঠিক আছে না? এই যে ভালুকার যে ভদ্রলোকটার কথা বললেন যে হিন্দু ভদ্রলোক, তাকে কিন্তু এখন ভিডিও আছে, তাকে কিন্তু থানায় নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল সর্বপ্রথম। আর থানাতে তার সাথে কথাবার্তা বলে তার যদি অন্যায় থাকতো তাহলে থানা তাকে কাস্টডিতে নিত সরাসরি। সেইটা না করে সামান্য কিছু মৌলবাদীর চাপের মুখে ওই ছেলেটাকে তাদের হাতে তুলে দিল, এবং এই লোকটাকে পিটাইয়া প্রথমে আত্মরা করা হলো, একদম সরাসরি সে জীবিত, ওই সময় তার গায়ে আগুন ধরানো হইল। সেম এই ঘটনাটা 5ই আগস্টের পরে অন্য কোন একটা জায়গায় জানি আপনার সারা রাত সেনাবাহিনী কথা বলে একজন হিন্দু ব্যক্তিকে রেখে, পুলিশ কর্মকর্তাকে রেখে বাকিদেরকে উদ্ধার করে নেওয়া হইলো। এটা কোন দেশে আছে? এটা সিলেটে হয়েছিল। হ্যাঁ, পৃথিবীর কোন দেশের আইনে এই জিনিসটা আছে? আপনি এটা আমাকে বুঝাই বলবেন, আপনাদের কোন আইনে? এটা বলা কি যে এটার কোন পৃথিবী কেন হচ্ছে আপনার মানে লিখিত আইন বলেন, আপনার লিখিত আইনের কথা বাদ দেন, সামাজিক স্ট্রাকচার বলেন, হিউম্যানিটি বলেন, কোন গ্রাউন্ডেই এই জিনিসটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত না বা এই জিনিসটা হতে পারে না। তো এই গত 16 মাস ধরে বা 17 মাস ধরে যে বিষয়টা হয়েছে, আমি শুরুতে যে জিনিসটা বলছিলাম যে বাংলাদেশে তো হচ্ছে আইন বলেন, আইন কানুন বলেন, সবকিছু বাদ দিয়ে দেশটাকে হচ্ছে এজ এ হোল একটা হচ্ছে মবের রাজত্বে পরিণত করা হয়েছে, একটা মবক্রেসি পরিণত করা হয়েছে। এখন দেশের মানুষজন এবং একটা বৃহৎ অংশই কিন্তু একটা পর্যায় পর্যন্ত মনে করেছিল যে আপনার যারা শুধুমাত্র এই যে রিটালিয়েশন বা এই নিষ্পেষণ, এই নির্যাতন শুধুমাত্র আওয়ামী লীগ বা আওয়ামীপন্থী মানুষজনের উপর দিয়ে যাবে, এবং এটার কারণে কিন্তু হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত অনেক মানুষজন, অনেকেই হয়তো হচ্ছে জিনিসটাকে সেইভাবে মানে সেইভাবে জিনিসটাকে হচ্ছে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু আপনি দেখেন যখন সোসাইটিতে একটা এনার্কিক সিচুয়েশন তৈরি হয়, সোসাইটিতে যখন একটা হচ্ছে এরকম মবের স্ট্রাকচার তৈরি হয়, তখন কিন্তু সেই জায়গায় হচ্ছে আপনার কোনো ধরনের আপনার ল এনফোর্সমেন্ট কাজ করে, মানে ল এনফোর্সমেন্ট প্রপারলি করা যায় না, কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি সেটা কাজ করতে পারে না। আইন মানে কি? আইন হচ্ছে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করা। মানুষজন কেন অন্যায় করে না? ধরেন মানুষজন হচ্ছে যে কোনো অপরাধী বলেন বা যে কোনো হিউম্যান বিইং বলেন, সে অন্যায় করে না, তার মূল কারণ হচ্ছে তার ডিপ অফ হিজ অর হার মাইন্ড এই জিনিসটা আছে যে আমি যদি অন্যায় করি সেক্ষেত্রে হচ্ছে আমাকে আইনের আওতায় আসতে হবে, আমাকে বিচারের মুখোমুখি আপনার দাঁড়াতে হবে। আপনি যদি জাস্ট এই ফিয়ার ফ্যাক্টরটা সোসাইটি থেকে তুলে নেন, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনি মব করার মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আপনি যাকে তাকে হচ্ছে আক্রান্ত করতে পারছেন, মারতে পারছেন, আপনার যার তার প্রতিষ্ঠান হচ্ছে আক্রমণ করতে পারছেন, দখলদারিত্ব করতে পারছেন। তো এই জিনিসটা যখন হচ্ছে সোসাইটিতে এস্টাবলিশ হয়ে যায়, সেটাই এখন দেখেন আপনার ধর্মীয় পরিচয়ের দিকে যেতে যাচ্ছে, যে একটা নিরীহ রিক্সা চালক এখান থেকে বাঁচতে পারছে না, একজন নিরীহ গার্মেন্টস কর্মী সেখান থেকে বাঁচতে পারছে না, তাদের শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে যখনই ধর্ম পরিচয়টা আসছে বাকি সকল কিছু মানুষজনের মাঝে ওই ফেয়ার ফ্যাক্টরটা চলে গেছে যে আচ্ছা সনাতন ধর্মাবলম্বীকে কাউকে মারলে সেটার কোনো হচ্ছে আইনি প্রতিকার পাবে না, রিটালিয়েশন হবে না। শুধুমাত্র এই কারণেই যে জিনিসটা শুরু হয়েছিল হচ্ছে আওয়ামী লীগ এবং তার নেতা কর্মীকে দিয়ে সেটাই কিন্তু এখন হচ্ছে আপনার ধারাবাহিক ভাবে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দিয়ে গিয়েছে। এখানেই কিন্তু জিনিসটা থেমে নাই। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের এই যে আপনার ইনকালাব মঞ্চের যে আহ্বায়ক হাদি মারা যাওয়ার পরে বাংলাদেশের 2টা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার হচ্ছে আক্রান্ত হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা আজকে তাদের যারা সম্পাদক আছে তারাই বলছে যে তারা প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো তাদের এরকম আক্রমণ হয় নাই, তারা
ইনসিডেন্টের ঘটনা। প্রথম আলো এবং ডেইলি স্টারকে বলা যেতে পারে বাংলাদেশের স্টেট অ্যাক্টর যেগুলো আছে সরকারি প্রতিষ্ঠানের বাইরে সবচেয়ে পাওয়ারফুল মিডিয়া হাউস বলি, বা তাদের এই স্ট্যাকটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্ট্যাক ইন দ্য কান্ট্রি। আপনি দেখেন তাদের বিল্ডিং গুলা, তাদের ভবনগুলোতে হামলা করতেও কিন্তু এখন এই যে উগ্রবাদী গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠীর হচ্ছে কোনো ধরনের অত্যুক্তি হচ্ছে না। আপনি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে পুলিশ, আর্মি বা পুলিশ, বিজিবি বা ওদের কথা বলছেন কেন? গত 17 মাস ধরে বাংলাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী খোদ হচ্ছে মাঠে আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে সেনাবাহিনীকেও আমরা মানে রীতিমতো একটা আপনার এটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করা যায়, ধরুন গ্রাম পুলিশও এর থেকে হচ্ছে অ্যাক্টিভ ভূমিকায় হচ্ছে রোল প্লে করতে পারে, তার থেকে তাদের অবস্থান হচ্ছে নিচে নেমে গিয়েছে। আমরা ভিডিওতে দেখি যে যখন প্রথম আলো পড়ছে তারা দাঁড়িয়ে আছে।